ইন্ডিয়ান একটা লেবার পর্যন্ত বাংলাদেশের চেয়ে 1 লাখ টাকা বেতন বেশি পায় পাশের দেশ। অন্যান্য সব দেশে নেপালিয়ানরা পায়, ভুটানের লোকজন পায়, বাংলাদেশ কেন পায় না? সব থেকে উপেক্ষিত আমাদের রেমিটেন্সের ব্যাপারটা। রেমিটেন্সে আমার সবচেয়ে খারাপ লাগলো আপনার মানে ওই যে সিঙ্গাপুরে এস আলম যে বড় শপিং মলটা কিনেছে, ওইখানে সামনে বড় মাঠটা, ওইখানে প্রচুর বাঙালি কমিউনিটির লোকজন আসে। তো আপনি কি পরিমাণ আমাদের মানে আয়রনি আপনি ভাবেন, সিঙ্গাপুরে মানুষ কি পরিমাণ কষ্ট করে প্রবাসীরা দেশে টাকা পাঠায়, সে দেখতেছে যে এই প্রবাসীরা যেই টাকা পাঠায় সেই টাকাই তো লুটপাট হয়েছে। সেই লুটপাট কইরা বাংলাদেশের ব্যবসায়ী নামে এই বদমাইশেরা সেইখানে এত বিরাট সিঙ্গাপুরে শপিং মল কিনে ফেলছে, কিন্তু এই শপিং মলে তো তার অ্যাক্সেস নাই, ওটা অনেক দামি শপিং মল, মানে তার পয়সা বাংলাদেশে পাঠায় আর বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে এরকম সেখানে মানে শপিং মল হচ্ছে। তো আমরা হলো আমাদের এই রেমিটেন্সের যে খাতটা প্রবাসীদেরকে নিতে মানে প্রচুর মানুষ বলে ইন্ডিয়ান একটা লেবার পর্যন্ত বাংলাদেশের চেয়ে 1 লাখ টাকা বেতন বেশি পায় পাশের দেশ। অন্যান্য সব দেশে নেপালিয়ানরা পায়, ভুটানের লোকজন পায়, বাংলাদেশ কেন পায় না? কারণ বাংলাদেশের যেই লোকটা যায় সে যায় শুধু এই যে ঘর মোছার জন্য, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করার জন্য। ইন্ডিয়া যেটা পাঠায় সে মিনিমাম ওয়েল্ডিং এর কাজ শিখিয়ে পাঠায়, অনেক কাজ শিখিয়ে পাঠায়। তো এই যে বাংলাদেশে এখন স্যার দেখবেন 3 দিনের একটা ট্রেনিং দেয় এই যে আমাদের বিদেশে প্রবাসীদেরকে, বলেন তো 3 দিনে কে কি মানে ইঞ্জিনিয়ার হয়ে যাবে? এই 3 দিনের ট্রেনিং নিয়ে আবার 8,000 টাকা নেয় না 6,000 টাকা নেয় এবং এখানে আর একটা ব্যবসা করে। এগুলো কি? বরং আমরা মিনিমাম 6 মাসে যদি একটা ট্রেনিং করতে পারি যে কাউরে ওয়েল্ডিং এর কাজটা শিখাই দেয়া। বিদেশে টাইলসের কাজের প্রচুর দাম, বাংলাদেশে কেউ টাইলসের মিস্ত্রি না, সবাই হলো ওখানে টাইলসটা আগাই দেয়, কিন্তু মিস্ত্রিটা হলো ইন্ডিয়ান অথবা অন্য কোনো দেশের। কারণ আমি যদি আমার ভাইদেরকে টাইলসের কাজ শিখাইতে পারি, ওয়েল্ডিং এর কাজ শিখাইতে পারি, তাহলে তো সেখানে মিনিমাম 2 গুণ আর্ন করতে পারে। সেটাকে তো সে ওখানে মজমস্তি করে না, বাংলাদেশে পাঠায়। সুতরাং এই প্রবাসীদেরকে কিভাবে আমরা, এবং এটা আমি বারবার বলেছি, প্রবাসী মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, এটা কারণ আসিফ নজরুল সাহেবের আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড রাখতে হবে। উনি কি এমনিতেই আইন মন্ত্রণালয় নিয়ে প্রচুর ব্যস্ত, একজন ডেডিকেটেড ফোর্স এখানে নিযুক্ত করা ছিল যাতে এই সময়টার মধ্যে প্রবাসীদের জন্য একটা ইম্প্যাক্টফুল কিছু করে ফেলতে পারে। না, সেটা করতে পারে না। আমরা মাস্টার্সে একটা অ্যাসাইনমেন্ট করেছিলাম। অ্যাসাইনমেন্টটা ছিল যে এই যে রাজনীতিবিদরা কথায় কথায় বলে যে ব্যবসায়ীরা রাজনীতিতে হস্তক্ষেপ করে, আর ব্যবসায়ীরা বলে রাজনীতিবিদরা হস্তক্ষেপ করে, আসলে কে কাকে হস্তক্ষেপ করে এটা বুঝবার জন্য মাস্টার্স, আমি যেহেতু নিজে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি আমার জেলায় 5 জন শীর্ষ ব্যবসায়ী আর 5 জন শীর্ষ রাজনীতিবিদের আমরা ইন্টারভিউ করেছিলাম যে আসলে বুঝবার জন্য। তো একই কথা, রাজনীতিবিদরা বলে যে ব্যবসা যদি সে ব্যবসা, তো আসলে সে ব্যবসায়ী তো না, ওই টেন্ডার নেয়, এবারে 2-1টা প্রতিষ্ঠান করলে সেখান থেকে অন্যদেরকে দেয়। কেন? এই যে বড় বড় মিছিল মিটিং, এই চাঁদাবাজির পাইপলাইনটা তৈরি না হইলে সে পলিটিক্সটা করবে কেমনে? সুতরাং সে বিজনেসে আসতে চাইতেছে। আর তারা যখন বিজনেসে এন্ট্রি নিতেছে তখন রিয়েলি যে বিজনেসম্যান যে ঢাকা ভার্সিটিতে বের হয়ে বিসিএস না দিয়ে গার্মেন্টস শুরু করছিল, আজকে যা স্পার্ক করছে, তারা তো ক্ষতিগ্রস্ত হইতেছে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা রাজনীতিতে চাইতেছেন কেন? ব্যবসায়ীরা যখন রাজনীতিতে চাইতেছে তখন রাজনীতি নষ্ট হইতেছে। বলে কি বলছে আমরা রাজনীতিতে চাইতেছি? রাজনীতিবিদরা আইসা আমাদেরকে যখন খাইয়ে ফেলে তখন চিন্তা করি পয়সা যখন দিবই তাইলে ওই দলের প্রধান রে দিয়ে এত পাতিরে দিয়ে লাভ কি? মানে হিসাবটা কিরকম চেকস অ্যান্ড ব্যালেন্সের। তো আমাদের মনে হয় আপনারা যখন পলিসি অ্যাডভোকেসি করবেন, এইটা যদি আমরা করতে পারি যে ন্যূনতম এই চেইনটা ভাঙা যায় কিনা, তাইলে হয়তো দেশের যদি কিছু উপকার হয়।